দিদি, আর কতদিন এভাবে পরগাছার মতো আমাদের সংসারে পড়ে থাকবি? বুড়ি না হওয়া পর্যন্ত চাকরির ইন্টারভিউ দেওয়া বাদ দিবি না। তুই বিয়ে করবি না সেটা ভালো কথা, কিন্তু তোর জন্য নিতুর বাবা আমার সাথে নিতুকে বিয়ে দেবে না। যার ঘরে আইবুড়ো দিদি আছে তার সাথে কে মেয়ে বিয়ে দিতে চাইবে? অন্তত এখন আমাদের মুক্তি দে। মীরা, কৌশিক তো ঠিকই বলেছে, তুই এখন আমাদের মুক্তি দিয়ে স্বামীর ঘরে চলে জামা। এখন তোর প্রয়োজন এই সংসারের জন্য শেষ হয়ে গেছে। মারে, এখন নিজের সুখটা খুঁজে নে। ছোট ভাই কৌশিকের মুখে এই কথাগুলো শুনে আমি একটু মায়ের দিকে তাকিয়ে হাসলাম। মা, তুমিও ওর কথার সাথে তাল মেলাচ্ছ? দিদি, তোর শরীরের চামড়া খুব মোটা রে। এই যে তোকে কত কথা বলি, তারপরেও তুই নির্লজ্জের মতো হেসেই যাস। ভাই, আমি নিতুর বাবার সাথে কথা বলে তোদের বিয়ের ডেট ফিক্স করব। তুই চিন্তা করিস না, সরকারি চাকরির পরীক্ষার রেজাল্ট কিছু দিনের মধ্যেই দেবে। চাকরিটা হয়ে গেলেই আমি সুকান্তকে বিয়ের কথা বলবো। দেখ, সুকান্ত দা শেষে তোকে বিয়ে করতে রাজি হয় কি না। সুকান্ত আমায় ছাড়া কাউকেই বিয়ে করবে না, সেটা ওর মাকে বলে দিয়েছে। তোর জন্য যদি আমার সাথে নিতুর বিয়ে না হয় তবে মনে রাখিস, তুই ও সুকান্ত দাকে পাবি না। সেদিন ছোট ভাই কৌশিকের কথার মধ্যে ওর মুখে আমি হিংসাত্মক রূপ দেখেছিলাম, যা আমার জীবনের জন্য প্রতিটি ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু ছোট ভাই হিসেবে আমি ওকে ক্ষমা করে দিয়েছিলাম। আমি মীরা, কৌশিকের সৎ দিদি আর মায়ের সৎ মেয়ে। আমার মা মারা যাওয়ার পর বাবা দ্বিতীয় বিয়ে করে, তবে সৎ মা আমাকে নিজের মেয়ে হিসেবে আপন করে নেয়। কিন্তু সৎ ভাই আর সৎ বোন ছোটোবেলায় আমাকে নিজের আপন দিদি ভাবলেও বড় হওয়ার সাথে সাথে ওরা পাল্টে যেতে থাকে। তবে আমি ওদের আপন ভাই বোনের মতোই ভালোবাসি। আমি কলেজে পড়াকালীন সময় থেকেই একটা এনজিওতে চাকরি করতাম, সেটা টাকার অভাবে না, নিজের ইচ্ছায়। কিন্তু ধীরে ধীরে সেটা অভাবে পরিণত হতে থাকে। কৌশিক আর কুহু 1 বছরের ছোট বড় ছিল, আর ওরা দুজনেই বাবার কাছে প্রাইভেট কলেজে পড়ার জন্য বায়না ধরল। বাবার সামর্থ্য ছিল, কিন্তু একার ইনকামে ওদের দুজনকেই প্রাইভেট কলেজে পড়ানো আবার সংসারের খরচ চালানো বাবার জন্য কষ্টকর হচ্ছিল। তাই আমি বাবাকে আমার বেতনের 2 ভাগ বাবার হাতে দিতাম ওদের পড়াশোনার খরচ বাবদ, আর কিছু টাকা আমার কাছে রেখে দিতাম হাত খরচ আর আমার গাড়ি ভাড়া বাবদ। দিন যত যেতে থাকে আমাদের পরিস্থিতি তত বদলাতে থাকে। ভাই বোনের পড়াশোনা শেষ হওয়ার কিছুদিনের আগেই বাবা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। বাবার মৃত্যুর 3 মাস হতে না হতেই কুহু আত্মহত্যা করার চেষ্টা করে, কারণ ওর ভালোবাসার মানুষ কানন ওকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করবে। এদিকে মা বলে বড় বোনের আগে ছোট বোনের বিয়ে দিলে মানুষ কি বলবে। তখন আমি আমার কথা না ভেবে কুহুর জীবন আর ভালোবাসার মানুষের কথা ভেবে আমি কাননদের বাড়িতে যাই কুহুর বিয়ের প্রস্তাব নিয়ে। অনেক কষ্টে কাননের বাবা মাকে বিয়ের জন্য রাজি করাই মোটা পণ দেওয়ার মাধ্যমে। বাবা বেঁচে থাকতে আমাদের 2 বোনের বিয়ের জন্য ব্যাংকে মোটা অঙ্কের টাকা জমিয়ে রেখেছিল, কিন্তু কুহুর বিয়েতে সব টাকাই খরচ হয়ে যায়। কুহুর শ্বশুরবাড়ি প্রায় সব মানুষের ছিল উচ্চবিত্ত। ওদের মন মতো করে বিয়েতে আমাকে অনেক টাকা খরচা করতে হয়েছিল। আমার আর কি, আমি তো পরগাছা। আমার বিয়ে হলেও যে কথা, না হলেও সেই কথা। মীরা, এটা তুই ঠিক করলি না, অন্তত তোর নিজের কথা ভাবা উচিত ছিল। মা বলেছিল, ভেবেছিলাম আমার জমানো কিছু টাকা আছে, সেগুলো না হয় আমার বিয়েতে খরচ করা যাবে। কিন্তু কৌশিকের প্রাইভেট সরকারি কোনো চাকরি হচ্ছিল না। এদিকে ও প্রতিষ্ঠিত না হলে নিতুকে বিয়ের জন্য প্রপোজাল পাঠানো যাবে না। তাই আমার জমানো 7 লাখ টাকা কৌশিকের হাতে দেই বিজনেস করার জন্য। ভালো বড় বিজনেস না করলে নিতুকে ওর সাথে কখনোই ওর বাবা বিয়ে দিবে না। আর এদিকে মা পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে গেছে। কোমরে অনেক পেইন, হাই প্রেশার, সংসারের কোনো কাজ করতে পারে না। চাকরি সংসার দুইটাই আমাকে সামলাতে হয়। হ্যালো দিদি, বল কুহু, তুই এখনও বিয়ে করছিস না কেন? আমার শ্বশুরবাড়ির লোকজন এটা নিয়ে আমাকে অনেক কথা শোনায়। তোর জন্য আমাকে অপমানিত হতে হয়। তাহলে তুই 1,10,000 টাকা আমায় দিয়ে আমি বিয়ে করব? আমি এত টাকা কোথায় পাবো? ভালোবাসার বিয়ে হবে তোদের, তাহলে সুকান্তদাকে পণ দিতে হবে কেন? কেন, সুকান্ত ওর বাবা মায়ের একমাত্র সন্তান, তাদের ছেলেকে নিয়ে তাদেরও তো কিছু ইচ্ছে আছে। আর কুহু, তোরও তো ভালোবাসার বিয়ে ছিল, তাহলে তোর বিয়েতে 20 লাখ টাকা খরচ হলো কেন? তোর স্বামী কেন পণ নিতে না করলো না?
আমার স্বামী হাই ক্লাস ফ্যামিলির ছেলে, ওর সাথে সুকান্ত তার তুলনা করলে চলবে না। এই বলে কুহু ফোন রেখে দিল। মা, আমি বের হচ্ছি, তুমি খেয়ে নিও। নিতুর বাবা এই বিয়ের জন্য রাজি হবে না। তুই অযথাই যাচ্ছিস নিতুদের বাড়িতে, দেখি না বলে রাজি করাতে পারি কি না। মীরা, তুমি তোমার ভাইয়ের সাথে আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছো, সেটা ঠিক আছে, কিন্তু নিতুর বিয়ে আমি ঠিক করে রেখেছি। শুধু এখন বিয়ের দিন ঠিক করব, কারণ তোমার মা সংসারে কোনো কাজ করতে পারে না। আজ না হয় কাল তোমারও বিয়ে হয়ে যাবে। তোমাদের সংসার নিতু একা সামলাতে পারবে না। আমার মেয়েকে আমি অনেক যত্নে বড় করেছি, আর আমি চাই না ও পরের ঘরে গিয়ে এত কষ্ট করে সংসার করুক। নিতু এখন ছোট, ভালো মন্দ ভালোভাবে বুঝতে পারে না। বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। তুমি কৌশিককে সবটা বুঝিয়ে বলবে। যদি আর একবার ওদের কথা ভাবতেন। আর কোনো ভাবাভাবি নেই। মীরা, তুমি লাঞ্চ করে যেও। দিদি, নিতুর বাবা কি বলল? আমাদের পরিবারে তার মেয়েকে বিয়ে দেবে না, আমাদের কোনো গার্জিয়ান নেই, সংসারে কাজ করার কোনো মানুষ নেই, এসব বলল। এগুলো বাহানা, তোর জন্যই বিয়ে দিতে রাজি হচ্ছে না। তুই যা ভাবিস ভেবে নে, আমার আর কিছু করার নেই। আর পারলে তুই গিয়ে নিতুর বাবার সাথে কথা বলে আয়। আমার চাকরির পরীক্ষার রেজাল্ট বেরোলো, সরকারি চাকরি এবার আমার হয়ে গেল। এদিকে সুকান্তর চাকরি 1 বছর আগেই হয়েছে। চাকরি হওয়াতে মা খুশি হলেও কৌশিক, কুহু কেউ খুশি হয়নি। কারণ আমি অফিসার পোস্টে বড় সরকারি চাকরি করব, আর ওরা চাকরি পেল না। কুহু হয়েছে গৃহিণী, আর কৌশিক ছোট ব্যবসায়ী। আমার চাকরি হওয়ার পর সুকান্তর পরিবার থেকে লোকজন এসে আমাকে দেখে আশীর্বাদ করে বিয়ের দিন ঠিক করে গেল, বিনা পণে। 1 মাস পরেই আমার বিয়ে। বিয়ের কেনাকাটা কত কাজ পড়ে আছে, সব আমাকে বিয়ের কোণে হয়ে একা করতে হয়েছে। আমার ভাই কৌশিক আমার বিয়ের কোনো কাজই করবে না, আমায় বলে দিয়েছিল। আর ছোট বোন কুহু, সে সংসার নিয়ে ব্যস্ত ছিল। আমার বিয়েতে আসতে পারবে কি না তাতেই সন্দেহ আছে। তবে আমার প্রতিবেশীরা বিয়ের কাজে অনেক সাহায্য করলো। বিয়ের দিন সকাল 10টার দিকে কে যেন রটালো আমি অন্য ছেলের সাথে পালিয়ে গেছি। এলাকায় হইচই পড়ে গেল, কারণ আমি তো বাড়িতেই ছিলাম। ছেলেপক্ষের কানে এই কথা পৌঁছাতে সময় লাগলো না। সুকান্ত আমাকে ফোন করে যা বলল, আমি সেটা বিশ্বাস করতে পারছিলাম না। কৌশিক নাকি অপরিচিত নাম্বার দিয়ে আমার হবু শ্বশুরের ফোনে কল করে এসব কথা বলেছে। ভয়েস রেকর্ড আছে সুকান্তর কাছে, আর ভয়েস শুনে সুকান্ত বুঝেছে এটা কৌশিকের ভয়েস। সৎ ভাই হলেও যাকে আমি নিজের মায়ের পেটের ভাইয়ের থেকেও বেশি ভালোবেসেছিলাম, সে আমার এত বড় ক্ষতি করবে সেটা আমি ভাবতেও পারিনি। কারণ নিতুর বিয়ে অন্যত্র হয়ে গিয়েছিল, তাই আমার বিয়ে ভেঙে দেওয়া এটাই হয়তো ওর প্রতিশোধ নেওয়া। সুকান্ত ঠিক থাকলেও হবু শ্বশুর শাশুড়ি মা কৌশিকের এসব কর্মকাণ্ড শুনে আমাদের বিয়েটা ভেঙে দিল। যে ভাই হয়ে নিজের বোনের ক্ষতি করার জন্য এত বড় মিথ্যে কথা সমাজে রটাতে পারে, বিয়ের পর না জানি সুকান্তর আরও কত বড় ক্ষতি করবে। তবে শ্বশুরমশাই আমাকে একটা শর্ত দিয়েছিলেন বিয়ে হওয়ার জন্য। বাবার বাড়ির লোকজনের সাথে সব সম্পর্ক সারা জীবনের জন্য ছিন্ন করে ও বাড়ির বউ হতে হবে, কারণ তারা সব মেনে নিতে পারবে, কিন্তু ছেলের কোনো ক্ষতি হবে সেটা মানতে পারবে না। কিন্তু মাকে এভাবে কৌশিকের ভরসায় রেখে আমি সুকান্তর বউ হতে পারবো না। বাবা বলেছিল তোর মাকে দেখিস মা। তবে সুকান্তর বাবা মায়ের প্রতি আমার কোনো অভিযোগ নেই। ওনাদের জায়গায় অন্য কোনো বাবা মা হলেও একই কথা বলতো। আমার বিয়ে ভেঙে যাওয়ার পর আমাকে বিমর্ষ অবস্থায় দেখে কৌশিক অনেক খুশি হয়েছিল। মা কৌশিকের এই আচরণ মেনে নিতে পারেনি। আমার চিন্তাভাবনায় মা কিছুদিন পরে হঠাৎ করেই মারা যায়। মায়ের মৃত্যুর পর কৌশিক আমাকে বাড়ি থেকে বের করে দেয়, কারণ নিতু বিয়ের পর পালিয়ে সে কৌশিককে বিয়ে করে সংসার করতে চেয়েছিল, কিন্তু আমি সেটা না করি। আর নিতুর বাবাকে এই ব্যাপারে আগে সব জানিয়ে রাখি। তবে আমার আর এই সংসারে পরগাছা হয়ে থাকার আর কোনো অপশন ছিল না। এতদিন ছিলাম শুধু মায়ের কথা ভেবে, সব ছেড়ে সুকান্তের বাড়িতে চলে গেলাম। বাবা মা আমার আর সুকান্তর আবার বিয়ের আয়োজন করলো। আমাদের বিয়ে হয়ে গেল। ভাই বোন কেউ আর আমার খোঁজ নেয়নি। আমার বিয়ে 6 মাস পর একদিন কুহু আমায় ফোন করে কাঁদতে কাঁদতে বলল, দিদি, কৌশিককে পুলিশ ধরে নিয়ে গেছে। নিতু ওর শ্বশুরবাড়ি থেকে পালিয়ে এসে দাদাকে বিয়ে করেছিল। নিতুর বর আর ওর বাবা মিলে থানায় মামলা করেছে, আর এখন দাদা জেলখানায় আছে। নিতু জেল কাটার ভয়ে আবার ওর বরের কাছে ফিরে গিয়েছে। দিদি, এখন তুই একমাত্র ভরসা, দাদাকে জেলখানা থেকে বের করে নতুন জীবন ফিরিয়ে দে। আর কানন বলেছে এসব পুলিশি ঝামেলায় ও যাবে না, সমাজে ওর মাথা নিচু হয়ে যাবে।
দাদা প্লিজ কিছু একটা কর। আমি শুধু কুহুর কথাগুলো শুনে ফোন কেটে দিয়ে ওদের সব নাম্বার ব্লক করে দিলাম সারা জীবনের জন্য। যাদের জন্য এত কিছু করলাম তারাই যখন আমাকে বিপদে একা ফেলে চলে গিয়েছিল, তারা আবার আমার কিসের আপন? আমি আর পরগাছা হতে চাই না। এখন আমি শুধু সুকান্ত, বাবা মায়ের জন্যই বাঁচব। তো বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।